পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিটি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরার জন্য একটি প্রেস কনফারেন্স সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। একই সময় রাজ্যের বিভিন্ন জেলায় আজকে সাংবিধান সম্মেলন হচ্ছে। আমি উত্তর কলকাতা জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তর কলকাতা জেলার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হিসেবে আজকের এই সাংবিধানিক সম্মেলনে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমাদের বক্তব্যকে তুলে ধরতে, দলের বক্তব্যকে তুলে ধরতে, বর্তমান রাজ্যের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরার জন্য। আমাদের জেলা সভাপতি শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি অন্যত্র কাজে ব্যস্ত আছেন, সেই কারণে তিনি এই সাংবাদিক সম্মেলনে থাকতে পারেননি, কিন্তু তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে আপনাদের কাছে বক্তব্য তুলে ধরার জন্য। তাই উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের বক্তব্য যে আমরা এক নজিরবিহীন সময়ের মধ্য দিয়ে চলেছি। কোভিড-19 অতিমারি ও লকডাউন জন্য আমাদের দৈনন্দিন জীবনে বহু বদল এসছে, কিন্তু কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতাসীন তারা এই ঘটনাকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার বদলে এক পরিহাসে রূপান্তরিত করছে। তারা দেশের সাধারণ মানুষকে কোনো রকম সহায়তা প্রদান করা থেকে বিরত আছে। শুধু তাই নয়, কঠিন সময়ে বিজেপি আমাদের জীবনে আরও সমস্যা বৃদ্ধি করেছে। তারা বাংলার মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করেছে এবং সেই টাকা নিজেদের সঞ্চয় বৃদ্ধির জন্য ব্যবহার করেছে এবং এর সাথে মিথ্যা ও ভুয়ো তথ্য ছড়িয়ে গেছে। এক, ভারতে জ্বালানির দাম জানুয়ারি মাস থেকে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী সারা বিশ্বে, কিন্তু আমরা দেখেছি যে গত 20 দিন ধরে একটানা জ্বালানির দাম বেড়ে চলেছে। প্রথমবার দিল্লিতে ডিজেলের দাম পেট্রোলের থেকে বেশি। এই অবস্থার প্রেক্ষাপটে তৈরি হয়েছে যখন 1 জানুয়ারি 2020 থেকে ব্রেন্ট ক্রুড প্রাইস 35.41% কমেছে। কিন্তু এই অবস্থায় লাভজনক দিক মানুষের কাছে না পৌঁছে দিয়ে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। 1 জানুয়ারি 2020 থেকে পেট্রোলের দাম 4.41% বেড়েছে, ডিজেলের দাম 5.34% বেড়েছে। এগুলো এর মধ্যে আমাদের একটা চার্ট দেওয়া আছে যে কীভাবে বৃদ্ধি হয়েছে। ভারতীয় মুদ্রায় ডিজেলের দাম বৃদ্ধি 74.14%। 22 জুনে আমরা জানি 74.14% ভারতীয় মুদ্রায় দাম বেড়েছে, আর হারে পরিবর্তন হচ্ছে 13% হয়ে গেছে। এর পুরো চার্টটা আপনাদের কাছে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। একদিকে এখন বিশ্বের দাম কম, অপরদিকে কেন্দ্র শুল্ক বৃদ্ধি এনে ক্রেতাকে মূল্যবৃদ্ধির সাথে মানিয়ে নিতে বলছে। যখন অতিমারির কারণে দেশের মানুষ আর্থিক সংকটের সাথে যুদ্ধদান ছিলেন, কেন্দ্র আরও রোজগার করতে সেই আবগারি শুল্ক এবং রাস্তা এবং অবকাঠামো উপকর 3 টাকা বাড়ে। একইভাবে 5 মে পেট্রোল ও ডিজেলের কেন্দ্রীয় 10 টাকা ও 13 টাকা প্রতি লিটার বৃদ্ধি হয়। অপরদিকে ডিজেলের শুল্ক বৃদ্ধি মূল্য দ্বিগুণ করেছে। পেট্রোলের শুল্ক মূল্য বেড়ে 65%। এই বৃদ্ধির সময়কালে যখন ব্রেন্ট ক্রুড প্রাইস প্রতি ব্যারেল $16 নিচে ছিল, যা দ্রুত দশকে সর্বনিম্ন। আপনারা যদি দেখেন যে কোভিড-19 সংকটকালে তেলের দাম বৃদ্ধির দামে কেন্দ্রীয় শুল্ক বৃদ্ধি, কেন্দ্রের 18 মার্চ 80, ডিজেলে 18 মার্চ 18.33%, 26 জুন 31.83%। ডিজেল কলকাতায় জ্বালানির দাম ভারতীয় মুদ্রায় বৃদ্ধি 12 মার্চ 2020 65.22%, 26 জুন 2020 75.34%। বৃদ্ধির শতাংশে বৃদ্ধি হচ্ছে 15.51%। পেট্রোল কেন্দ্রীয় শুল্ক ভারতীয় মুদ্রায় 19.98% মার্চের 12 তারিখে। পেট্রোল মার্চের 12 তারিখে 72.83 ভারতীয় মুদ্রায়, আর 16 জুন 2020 31.83। ডিজেল 26 জুন 75.34, 15.51% বৃদ্ধি। এবং
পেট্রোলের দাম 12ই মার্চ 19.98, 26শে জুন 2020-তে 32.98। ভারতীয় মুদ্রায় জ্বালানি ভারতীয় মুদ্রায় দাম 72.83, সেটা 26শে বেড়ে 81.82, বৃদ্ধির শতাংশ 12.34%। ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ দাম ডলারে 29.68% বৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় শুল্কে 2014 থেকে অবিচ্ছিন্ন বৃদ্ধি। 2014 সালে মোদী সরকার আসার পর আবগারি শুল্কে বৃদ্ধি এসেছে। 2014 সাল থেকে আজ অবধি ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 40% কমা সত্ত্বেও এই অবস্থা। ডিজেল তেলের দাম শুল্কে কেন্দ্রের অংশ বৃদ্ধি। ডিজেলের 2014 9.48%, পেট্রোলে 3.56% এবং ব্রেন্ট ক্রুড ডলারে 2014 সাল। আর 2020 সালে ডিজেলে 9.48 থেকে বেড়ে 32.98%, পেট্রোলে 3.56 থেকে বেড়ে 31.83% এবং ব্রেন্ট ক্রুড ডলারে 71.32 থেকে 42.79, মানে $71.32 দাম থেকে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 42.79 হওয়া সত্ত্বেও ভারতবর্ষে অস্বাভাবিক গতিতে দাম বেড়েছে। 247% ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে। আর ব্রেন্ট ক্রুড ডলারে দাম কমেছে -40%, মানে 40% দাম কমেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে জ্বালানির দাম সর্বাধিক। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের দাম জ্বালানির দাম সর্বাধিক। আফগানিস্তান ও পাকিস্তানের মতো দেশগুলিতে ভারতের অর্ধেক মূল্যে পেট্রোল ও ডিজেল বিক্রি হয়। আফগানিস্তান ডিজেলের দাম 31.35 টাকা, 37.1, পেট্রোল হচ্ছে 34.7, পাকিস্তান 37.13, ভারতীয় মুদ্রায় 37 টাকা, মানে 37.13, 34.52, শ্রীলঙ্কা 42.77, পেট্রোল 66.21, ভুটান 46.31, 49.56, এগুলো সবই ভারতীয় টাকা। চীন 54.85, আর পেট্রোল হচ্ছে ডিজেল, পেট্রোল হচ্ছে 63.33, বাংলাদেশ 58.52, আর পেট্রোল হচ্ছে ডিজেল, আর 80.13 হচ্ছে পেট্রোল। সব 15ই মে পর্যন্ত দাম নেই। মোদী সরকার এবং কেন্দ্র বারবার সাধারণ মানুষকে প্রতারিত করে এসেছে। রোজগার করার লক্ষ্যে নিয়ে কর, আবগারি শুল্ক যে সময় বৃদ্ধি করা হয় যখন বিশ্বের তেলের দাম কম, কিন্তু বিশ্বের তেলের দাম ঊর্ধ্বমুখী, তখন বিপর্যস্ত সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে দেন নরেন্দ্র মোদীর সরকার। 2 গরিব কল্যাণে রোজগার অভিযান GKRE থেকে পশ্চিমবঙ্গকে বাদ দেওয়া। গরিব কল্যাণ রোজগার অভিযান সম্প্রতি কেন্দ্র চালু করেছে। জেলায় কমপক্ষে 25,000 পরিবার শ্রমিক আছে তাদের সাহায্য করার জন্য। এই প্রকল্পের জন্য কেন্দ্র বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাজস্থানের 111টি জেলা বেছে নিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে কেবলমাত্র সেই জেলাগুলিকে বেছে নেওয়া হয়েছে যেখানে 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিকের প্রত্যাবর্তন ঘটেছে। কোভিড-19 মহামারী ধরুন মোট 13.84 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে ফিরে এসেছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে 20টিতে 25,000-এর বেশি শ্রমিকের প্রত্যাবর্তনের মানদণ্ডের আওতায় পড়ে। তবে বাংলার মানুষের উদ্বেগকে উপেক্ষা করে এবং অবমাননা করে কেন্দ্র পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গকে দূরে রেখেছে। এই পরিবাহী শ্রমিকের সংখ্যা যারা ফিরে এসছে, মুর্শিদাবাদে 2,24,052 জন ফিরেছেন, কুচবিহারে 1,43,073 জন ফিরেছেন, পশ্চিম মেদিনীপুরে 1,03,431 জন ফিরেছেন, হুগলিতে 93,079 জন ফিরেছেন, মালদাতে 84,174 জন ফিরেছেন, উত্তর দিনাজপুরে 74,987 জন ফিরেছেন, উত্তর 24 পরগনায় 69,334 জন ফিরেছেন, পূর্ব মেদিনীপুরে 62,508 জন ফিরেছেন, পুরুলিয়ায় 62,508 জন ফিরেছেন, উত্তর 24 পরগনায় 69,334 জন ফিরেছেন, পুরুলিয়ায় 58,245 জন ফিরেছেন, নদিয়ায় 57,013 জন ফিরেছেন,
দক্ষিণ দিনাজপুরে 52,026 জন ফিরেছেন, দক্ষিণ 24 পরগনায় 49,090 জন ফিরেছেন, বীরভূমে 45,884 জন ফিরেছেন, হাওড়ায় 42,759 জন ফিরেছেন, পশ্চিম বর্ধমানে 38,195 ফিরেছেন, বাঁকুড়াতে 32,842 জন ফিরেছেন, পূর্ব বর্ধমানে 32,703 জন ফিরেছেন, দার্জিলিংয়ে 31,775 জন ফিরেছেন, কলকাতায় 30,786 জন ফিরেছেন, জলপাইগুড়িতে 30,106 জন ফিরেছেন। প্রকল্পটি স্পষ্টতই নির্বাচন কেন্দ্রিক। প্রকল্পের আওতায় 6টি রাজ্যের মধ্যে 3টিতে বিজেপি অধীন রয়েছে এবং বিহার, ইউপি, এমপির মধ্যে যথাক্রমে 32, 31, 24টি জেলা এই প্রকল্পের সর্বাধিক সুবিধা পেয়েছে। এই প্রকল্পটি বিহারে, যেখানে আগামী মাসগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, 8টি জেলার মধ্যে 32টি জেলা জুড়ে থাকবে। এই প্রকল্পের আওতায় ঝাড়খণ্ডের 3টি জেলা, উড়িষ্যার 4টি জেলা রয়েছে। বিজেপি কেবল ক্ষমতা চায়। এটা প্রমাণ করে যে বিজেপি সরকার কেবল নির্বাচনে জয়লাভ করতে আগ্রহী, পশ্চিমবঙ্গের পরিযায়ী সমাজদের ভোগান্তি দূর করতে নয়। তাদের কাছে অর্থহীন ভার্চুয়াল সমাবেশগুলির জন্য অর্থ আছে, বাংলার মানুষকে সাহায্য করার জন্য নেই। পিএম কেয়ার্স ফান্ড, প্রধানমন্ত্রী কেয়ার্স তহবিলের স্বচ্ছতার অভাব। প্রধানমন্ত্রী কেয়ার্স ওয়েবসাইটে সংগ্রহ করা অর্থের পরিমাণ প্রকাশ করে না। আরটিআই আবেদন প্রত্যাখ্যান করে পিএম কেয়ার্স ফান্ডের অনুদান ও ব্যয়ের বিষয়ে তথ্য প্রকাশ করতে পিএমও প্রত্যাখ্যান করেছে। সরকার বলেছিল যে তহবিলটি কোনো সরকারি সংস্থা নয়, কারণ এটি কোনো সরকারি বিজ্ঞপ্তি দিয়ে স্থাপন করা হয়নি। তবে কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের 23/8/2023 তারিখের একটি অফিস স্মারকলিপিতে বলা হয়েছে, ভারত সরকার জরুরি পরিস্থিতি তহবিলের প্রধানমন্ত্রী নাগরিকের সহায়তা ত্রাণ পিএম কেয়ার্স ফান্ড আরটিআই আইনের সেকশন 2H(d) বলে উপযুক্ত সরকার প্রদত্ত বিজ্ঞপ্তি বা আদেশ দ্বারা প্রতিষ্ঠিত হলে যে কোনো সত্তা একটি সরকারি কর্তৃপক্ষ। পিএম কেয়ার্সের অধীনে ভেন্টিলেটর সরবরাহের ক্ষেত্রে অসঙ্গতি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা 21শে জুন বলেছেন যে 60,000 ভেন্টিলেটর পিএম কেয়ারের মাধ্যমে সরবরাহ করা হবে। তবে 23শে জুন পিএমও বিজ্ঞপ্তিতে মাত্র 50,000 ভেন্টিলেটর সম্পর্কে বলা হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 2,923টি তৈরি করা হয়েছে। বিতর্কিত অডিটিং সংস্থার পরিচালনা। এসআরসি অ্যাসোসিয়েটস কোনো প্রতিযোগিতামূলক বিড প্রক্রিয়া দরপত্র ছাড়াই তহবিলের নিরপেক্ষ নিরীক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল। অডিটিং ফার্মের মালিক সুনীল গুপ্ত বিজেপি নেতাদের খুব ঘনিষ্ঠ বলে জানা গেছে। তাকে বিভিন্ন সময় তাদের সাথে ছবি তুলতে দেখা গেছে। পিএম এনআরএফ এর নিরীক্ষণের জন্য কমিটিকে নিয়োগ করা হয়েছে। ঠাকুর, বৈদ্যনাথ, আইআরএফ কোম্পানি, যাদের 2010 সালে বরাদ দেওয়া হয়েছিল, তাদের হঠাৎ করে 2019 সালে সরানো হয়েছে। এখানে একটা ছবি আমরা প্রকাশ করছি, সেখানে নরেন্দ্র মোদীর সাথে সুনীল গুপ্ত, অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে সুনীল গুপ্ত, সাংসদ মনোহর তিওয়ারির সাথে সুনীল গুপ্ত, সাংসদ রাজীব প্রতাপ রুডির সাথে সহ সুনীল গুপ্ত, যুব বিষয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরণ রিজিজুর সাথে সুনীল গুপ্ত। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি। পশ্চিমবঙ্গ ক্রমবর্ধমান সুস্থতার হার। গত এক মাসে পশ্চিমবঙ্গের সুস্থতার হার 21শে মে 32% থেকে 37.32% বৃদ্ধি পেয়ে 24শে জুন 63.94% হয়। এর পাশাপাশি মৃত্যুর হার 8.10% থেকে 4.01% হ্রাস পায়। উন্নত পরিকাঠামো। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সর্বমোট 10,431টি বেড সম্পন্ন 78টি হসপিটালকে কোভিড-19 হসপিটালে পরিণত করেছে। এই হাসপাতালগুলিতে মোট 948টি আইসিইউ বেড এবং 395টি ভেন্টিলেটর আছে। কোয়ারেন্টিনের ব্যবস্থা। সমগ্র রাজ্য জুড়ে 5,835টি কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা হয়েছে, যেখানে শ্রমিক স্পেশাল ট্রেনে আগত পরিযায়ী শ্রমিকদেরও থাকার ব্যবস্থা করা হয়েছে। নিরাপদ গৃহ। উপসর্গহীন মৃদু উপসর্গ কোভিড-19 রোগীদের জন্য এক অনন্য উদ্যোগ এই নিরাপদ গৃহ। এই মুহূর্তে রাজ্যের সর্বমোট 6,908টি শয্যা সম্পন্ন 106টি নিরাপদ গৃহ রয়েছে। স্বচ্ছতা। চিকিৎসায় আরও স্বচ্ছতা আনতে
পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট কোভিড-19 রোগীদের জন্য ও সরকারি বেসরকারি হাসপাতালে কত শয্যা খালি রয়েছে তার একটা তালিকা পাওয়া যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রীয় সরকার চুপ। গত মাসে যখন পশ্চিমবঙ্গে 10 লক্ষ কোভিড পরীক্ষার সংখ্যা 2.6 গুণ বৃদ্ধি করেছে, তখন বিজেপি শাসিত কিছু রাজ্যে যেমন বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই রাজ্যে বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছে। যদিও বিজেপি এবং কেন্দ্রীয় সরকার সব রকম চেষ্টা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অপদস্থ করতে। আমরা শুধু এইটুকু বলতে চাই যে বাংলা এই সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং কোভিড-19 পরিস্থিতি বদলের সাথে সাথে তার স্বাস্থ্য কাঠামো উন্নত করেছে। বিজেপি শাসিত রাজ্যের স্বচ্ছতার অভাব। উত্তরপ্রদেশ সরকার কোভিড-19 তথ্য প্রকাশে অস্বচ্ছ, অথচ কেন্দ্রীয় সরকার সেদিকে লক্ষ্য নেই। এর থেকেই স্পষ্ট হয় ওদের লক্ষ্য একমাত্র বাংলার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। কানপুরে সরকার পরিচালিত আশ্রয় কেন্দ্রে করোনার হানা। শিশু কন্যাদের নিরাপত্তার প্রশ্নের মুখে কানপুরে সরকার পরিচালিত আশ্রয় কেন্দ্রে করোনা ভাইরাসের সংক্রমণ থামা প্রমাণ করেছে যে সরকার পরিচালিত আশ্রয় কেন্দ্রগুলিতে জীবন ধারণ কতটা কঠিন, কতটা দায়িত্বজ্ঞানহীনতার সাথে এই হোমগুলি দেখাশোনা করা হচ্ছে। প্রায় 57 জন মহিলা করোনা পজিটিভ হয়েছেন, যাদের মধ্যে 5 জন গর্ভবতী। এদের মধ্যে 2 জন নাবালিকা গর্ভবতী, 1 জন HIV পজিটিভ। যে সকল মহিলারা এই ঘৃণ অপরাধের শিকার হয়েছেন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন যোগী আদিত্যনাথ। উপরন্তু তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে অন্ধকারে ছেড়ে দিয়েছেন। সংবাদ মাধ্যম এবং ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দত্তক গ্রামের উন্নয়ন চিত্র। বারাণসীর তোমারি গ্রামের বাসিন্দারা অতিমারি যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন এবং অনাহারে দিন কাটিয়েছে। এই গ্রামটি স্বয়ং প্রধানমন্ত্রীর সংসদ আদর্শ গ্রাম যোজনা প্রকল্পের মাধ্যমে দত্তক নিয়েছিল। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার বদলে সুপ্রিয় শর্মা নামে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে SC/ST আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। এই সাংবাদিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার কেন্দ্রের উন্নয়ন বেহাল দশার ছবি আমাদের সামনে এনেছিলেন। এই ঘটনাটি সংবাদ মাধ্যমের উপর পুলিশি দমনের একটি উদাহরণ। নরেন্দ্র মোদী এবং তার সরকারের সমালোচনা করলে নেমে আসবে কঠিন শাস্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতার সূচকে 142 নম্বর স্থানে নেমে গেছে। সংবাদ মাধ্যম মুক্ত চিন্তার উপর বিজেপি শাসিত সরকারের নেমে আসা স্বাস্থ্য কিছু উদাহরণ। হর্ষ মন্দার, যিনি সাম্প্রদায়িক হানাহানির শিকার ব্যক্তিদের সাহায্য করেন, তার নাম দিল্লি দাঙ্গার চার্জশিটে অশান্তি ছড়ানোর জন্য উল্লেখ করা হয়েছে। আনন্দ তেলতুম্বি, যিনি মোদী সরকারের সমালোচক, তাকে নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্তের অভিযোগে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে। জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপে অভিযুক্ত পুলিশ অফিসারের জামিন। সেই জায়গায় আমাদের দল অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই কয়েকজন পঞ্চায়েত সদস্যকে, পঞ্চায়েতের প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বেশ কয়েকজন বিডিওকে শোকজ করা হয়েছে। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পঞ্চায়েতের সাধারণ মানুষের ত্রাণে আমফান অথবা কোভিড-19 মোকাবিলায় যে ত্রাণ সহযোগিতা সরকারের প্রত্যক্ষ হচ্ছে, সেখানে যদি কোনো রকম অস্বচ্ছতা দেখা দেয়, তাহলে জলের যে কোনো স্তরের কর্মী হোক, যে কোনো নেতা হোক, তার যদি নোয়াই পাবে না, তাকে আইনগতভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা পরিষ্কার ভাষায় ব্যক্তি জানিয়ে গেছে। আমরা গত রবিবার দিনই কলকাতা পুরসভার একটা স্পেশাল টিম সেই জায়গাগুলো গিয়ে পরিষ্কার করেছে এবং নিয়মিত সেটা নজরদারি। জল তো জমতেই পারে। আমরা কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের কাজ হচ্ছে ব্রিডিং সাইট, অর্থাৎ যেখানে মসকিটো ব্রিডিং হচ্ছে না, তাকে গিয়ে মসকিটো লার্ভিসাইড স্প্রে করে তাকে ধ্বংস করে দেওয়া, সেই কাজটি এখন নিয়মিত হবে। এবং ওখানে যে সমস্যাগুলো আছে সেগুলো কে নজরে আনা হয়েছে, যাতে ওই নোংরাগুলো সমুদ্রের মধ্যে সরিয়ে বা সেখানে যাতে জল না জমে তার ব্যবস্থা নেবে। প্রথম কথা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক নিয়ে সর্বদলীয় বৈঠকে যদি ওরা যদি পরিসংখ্যান চেয়ে থাকতো, নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দিতেন। আজকে দেখেন আমরা পরিসংখ্যান দিয়েছি যে কোন জেলায় কত মানুষ এসেছে। ওদের একটা বক্তব্য ছিল যে পরিযায়ী শ্রমিকের নাকি তালিকা নয়,
আমরা আজকে একটা তালিকা প্রকাশ করলাম, যদি ওদের কোনো তথ্য থাকে ওরা সেই তালিকাকে চ্যালেঞ্জ করুন। শুধুমাত্র মিডিয়া এসে ঘরের মধ্যে নিরাপদে বসে থেকে বক্তব্য রাখলে তো হবে না, মানুষের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হবে, মানুষের পাশে যাওয়ার সাহস আছে। আমরা তো গত 4-3 মাস রাস্তায় দাঁড়িয়ে কাজ করছি, মানুষের মধ্যে থেকে কাজ করছি, আপনারাও করছেন। কিন্তু বিজেপি নেতারা সাধারণ মানুষ, কোভিড আক্রান্ত মানুষের পাশে গেছেন, কোথায় গেছেন, কোথায় গিয়ে কোভিড আক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন? শুধুমাত্র বিবৃতি দিয়ে, রোজ টিভিতে বিবৃতি দিয়ে, খবরের টিভি চ্যানেল বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব। ত্রাণ দিতে গেলে একটা নিয়ম আছে, কিন্তু আমরাও ত্রাণ দিতে গেছি, আমি তৃণমূলের নেতা, কিন্তু আমাকে ওই জেলা ডিএম এর কাছে, দক্ষিণ 24 পরগনা আমরা ত্রাণ দিয়েছি, ওই জেলা শাসকের কাছে আমাদের লিখিত জমা দিতে হয়েছে। লিখিত জমা দেওয়ার পর তারা সংশ্লিষ্ট ভিডিওর সাথে যোগাযোগ করেছেন, সংশ্লিষ্ট ভিডিও দিলে তবে আমরা অনুমতি পেয়েছি, যেখানে অনুমতি দিইনি আমরা যেতে পারি। কারণ একটা শৃঙ্খলা আছে, সবাই মিলে যদি বিপর্যস্ত অঞ্চলে চলে যান, তাহলে বিপর্যস্ত অঞ্চলের যে পরিষেবা, যেটা সরকার নিয়ন্ত্রণ করছেন, প্রশাসন নিয়ন্ত্রণ করছে, সেটা বিপর্যস্ত হতে পারে। নিয়ম হচ্ছে যে কোনো সংস্থা, যে কোনো রাজনৈতিক দল ত্রাণ দিতে গেলে তাদের যে জেলায় ত্রাণ দেবেন সেই জেলার সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে আবেদন করতে হবেন। জেলা শাসক সেই আবেদন সংশ্লিষ্ট এসডিও বা বিডিওর কাছে পাঠাবেন। সংশ্লিষ্ট এসডিও বিডিও দেখবেন যে সেই দিন ওখানে অন্য কোনো সংস্থা যাচ্ছে কিনা, যদি না যায় ওখানকার পঞ্চায়েত বিডিওর কাছে অনুমতি দেবেন যে কতগুলো মানুষকে দেবেন, কতগুলো মানুষ ওখানে বাস করেন, এই পরিকল্পনা আছে। আমি 100 জনের মানুষের ত্রাণ নিয়ে গেলাম, ওখানে অপেক্ষা করছেন 1000 মানুষ, তাহলে সেখানে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। তো স্বভাবতই এগুলো পর্যালোচনা বিষয় আছে। আমি ত্রাণ দিতে গেলাম, হই করে গিয়ে পৌঁছে গেলাম, একটা বিপর্যস্ত অঞ্চলে সেভাবে পৌঁছানো যায় না। ফলে যারা এটা বলছেন তারা প্রশাসনিক নিয়ম কানুন আগে ভালো করে শিখুন, শিখে তারপর এইসব রাজনৈতিক বক্তব্য রাখেন। না, কোভিড আক্রান্ত মৃত্যুর তথ্য নিয়ে আজকে তো কোনো বক্তব্য নেই। কোভিড আক্রান্ত মৃত্যু, কোভিড আক্রান্ত সংখ্যা, কতজন মানুষ কোয়ারেন্টাইনে আছেন, প্রতিদিন কলকাতা কর্পোরেশনে হেলথের একটা মিটিং হয়, কলকাতার আমরা তথ্য তুলে নিই এবং রাজ্য সরকার থেকে প্রতিদিন তথ্য তুলে দেওয়া। আর একটা কথা বলছি যে ডেঙ্গু নিয়ে ওরা এই কথা চিরকাল বলে এসেছে। কলকাতা পুরসভা এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে ট্রান্সপারেন্সি ডেঙ্গু নিয়ে আছে, কারণ ডেঙ্গুর যে পরিকাঠামো আমাদের সরকারগুলো আসার আগে, পৌরসভার আসার আগে কোনো পরিকাঠামো ছিল না। আমরা কলকাতার 144 ওয়ার্ডে প্রত্যেকটিতে আমরা ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করি এবং তার রেকর্ড প্রতিদিন অনলাইনে আপলোড হয়। আমাদের কলকাতা পুরসভায় বিরোধী দলের কাউন্সিলররা আছে, তাদের ওয়ার্ডে প্রতিদিন রেকর্ড হয়। আমি হাউসে দাঁড়িয়ে, কলকাতা পুরসভার মিটিংয়ে আসে দাঁড়িয়ে বিরোধীদের বহুবার চ্যালেঞ্জ জানিয়েছি যে কোন জায়গায় যে তথ্যটি আপনাদের কাছে আছে, যেটি আমরা গোপন করছি, সেগুলো স্পেসিফিকভাবে দিন। আজ পর্যন্ত এতদিনে আর কলকাতা পুরসভায় আমার স্বাস্থ্য বিষয়ে বক্তব্যের জবাব দিতে গিয়ে আমি যতবার চ্যালেঞ্জ জানিয়েছি, আজ পর্যন্ত বিরোধীরা তার একটি উত্তরও, একটি তথ্য আমার সামনে প্রকাশ করতে পারেনি। কিন্তু টিভি চ্যানেলে আপনাদের সামনে, সংবাদপত্রের সামনে এটার ক্রমাগত টেপ রেকর্ড বানিয়ে যান, যে রেকর্ডটা ভিত্তিহীন। দেখুন, প্রাইমারি যখন কোভিড শুরু হয়েছিল, 22শে মার্চ যখন লকডাউন শুরু হওয়ার পর আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল কলকাতার 144টি স্বাস্থ্য কেন্দ্র খুলে রাখা। আপনারা জেনে যাবেন যে লক্ষাধিক মানুষকে আমরা গত 3 মাসে স্বাস্থ্য পরিষেবা দিয়েছি। শুধু তাই নয়, বাড়িতে ওষুধ পৌঁছে দিয়েছি। যখন বেসরকারি ডাক্তাররা তাদের চেম্বার বন্ধ করে তারা নিরাপদে বাড়িতে বসছিল, যখন প্রাইভেট নার্সিংহোমগুলো, হসপিটালগুলো তাদের আউটডোর বন্ধ করে দিয়েছিল, কোভিডের কারণে যখন মানুষ সরকারি হাসপাতালের আউটডোরে যেতে ভয় পাচ্ছিলেন, সেই সময় কলকাতা পুরসভা 144টি ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র খুলে দিয়েছিল। কিভাবে রেখেছিলাম? সমস্ত পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত ছিল। আমরা আমাদের র্যাপিড অ্যাকশন টিম, 16টা বড়তে 16টা গাড়ি আছে, সেন্ট্রাল র্যাপিড অ্যাকশনে 16টি টিম, সেই 16টা 32টা গাড়ি দিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে, শহরের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার নার্সদের তুলে নিয়েছে। কলকাতায় বিভিন্ন গেস্ট হাউস, হোটেল ভাড়া করে তাদের রেখেছিলাম এবং 144টি ওয়ার্ডের স্বাস্থ্য পরিষেবা আমরা, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা বজায় রেখেছিলাম। কিন্তু সেই সময় লকডাউনের জন্য এলাকায় মানুষের গণপ্রতিরোধ গড়ে তোলা, অন্য অঞ্চলের মানুষকে ঢুকতে না দেওয়ার বিরুদ্ধে এবং বাড়িতে মানুষের অনুপ্রবেশ রোধ করার জন্য সেই সময় আমাদের ডেঙ্গু সার্ভেলেন্স, যেটা ভেক্টর কন্ট্রোলের স্টাফে লাগিয়ে পাড়ায় বাড়ি করে, সেটা ব্যাহত হয়েছিল।
কর্মীরাও আসতে পারেননি। কিন্তু আমাদের কাছে আশাবাদ ও সুখবর যে সেই সময় কলকাতার 6.5 লক্ষ হাউস হোল্ড যে বাড়ি আছে, সেই 6.5 লক্ষ বাড়ি সেই মানুষ তারা বাড়িতেই ছিলেন, বাড়ি থেকে বেরোননি, ফলে কাজে যাননি, ফলে তারা তাদের বাড়িতে অনেক নজর দিতে পেরেছিলেন। যারা ছাদে উঠতেন না, যারা বাড়ির উঠোনে বসতেন না, যারা বাড়ির বারান্দায় যেতেন না, তাদের দুবেলায় জায়গা হয়েছিল, বাড়ির ছাদ, বাড়ির বারান্দা, বাড়ির উঠোন, স্বভাবতই তারা বাড়িটা অনেক পরিষ্কার রেখেছিলেন। কলকাতায় যে ডেঙ্গু হয় তার 70% ক্যাটার করে হাউস হোল্ড, সেখানে যে জল জমে থাকা, সেখানে যে ডেঙ্গুর ব্রিডিং হওয়া, সেখান থেকেই আমরা যেখানে ডেঙ্গু পাই দেখা যায় তার বাড়ি থেকেই সোর্স। তো স্বভাবতই গত 3 মাসে মানুষ সচেতন থাকার ফলে, মানুষ বাড়িতে থাকার ফলে, বাড়ির পরিস্থিতি পরিবেশ উন্নত হওয়ার ফলে কলকাতায় ডেঙ্গুর সংখ্যাকে আমরা গতবারের থেকে অনেক বেশি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। গতবারে এই সময় যখন 605টির মতো কেস হয়েছিল, এই মুহূর্তে কলকাতার এই আক্রান্ত সংখ্যা শতাধিক, 100 মানুষ মাত্র আক্রান্ত হয়েছে জানুয়ারির 1 থেকে আমাদের জুনের 26 তারিখ পর্যন্ত। স্বভাবতই আমরা বলতে পারি কলকাতার ডেঙ্গু পরিস্থিতি ভালো। কিন্তু আপনাদের বলবো যে আপনারা তো সংবেদনশীল সাংবাদিক, আপনাদের সংবাদপত্র আছে, দয়া করে সারা পৃথিবীর ডেঙ্গু চিত্রটা দেখবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি গুগল সার্চ করে প্রত্যেকটি জায়গায় দেখেছি যে ল্যাটিন আমেরিকার ফেব্রুয়ারি মাসে 3,10,000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। 9 জুন পর্যন্ত সিঙ্গাপুরে 9,000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। 9 জুন পর্যন্ত থাইল্যান্ডে, ব্যাংককে 14,000 মানুষ আক্রান্ত হয়েছে, 11,000 মানুষ মারা গেছেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় প্রত্যেকটি স্টেটে 1 জন, 2 জন, 5 জন, 7 জন করে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু ইজ এ ইন্টারন্যাশনাল ফেনোমেনন। প্রাকৃতিক পরিবেশ চেঞ্জ হওয়ার ফলে গ্লোবাল ওয়ার্মিং 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50% হিউমিডিটি যেখানেই থাকবে সেখানেই কিন্তু ডেঙ্গুর ব্রিডিং তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আর হিউম্যান বডি ভাইরাস ক্যারিয়ার, স্বভাবতই এক জায়গার মানুষ এক জায়গায় যান, বডিতে ডেঙ্গুর ক্যারিয়ার যদি থাকে আর সেখানকার একটা ইলিশ স্পেসিফিক মশা তাকে যদি কামড়ে ডেঙ্গুর বিষ সংগ্রহ করে তাহলে তিনি ডেঙ্গু ছড়িয়ে দিতে পারেন। তাই আমেরিকার মতো শীত প্রধান দেশ, ইউরোপের মতো শীত প্রধান দেশেও আজকে কিন্তু ডেঙ্গুর বাইরে নয়। আপনাদের সামনে গুগল আছে, খুলে সারা পৃথিবীর মানচিত্রটা দেখুন, দেখলে বুঝতে পারবেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সারা পৃথিবী কোন জায়গায় দাঁড়িয়ে। এবং এই কারণে আমি গত 30শে জুন থেকে 30শে মে থেকে গতকাল গত 26 তারিখ পর্যন্ত আমি 12টা বড়তে ওয়ার্ড লেভেলের ভেক্টর কন্ট্রোল ইনচার্জ, ওয়ার্ড লেভেল মেডিকেল অফিসারকে নিয়ে 12টা বড়তে মিটিং কমপ্লিট করেছে এবং আগামী সপ্তাহে 4টি বড়তে মিটিং কমপ্লিট হবে। সেখানে ওয়ার্ড লেভেলের মেডিকেল অফিসার ভেক্টর কন্ট্রোল ইনচার্জকে নিয়ে আলোচনার একটাই বিষয় ছিল যে কোথায় কোথায় গাছের ডাল পাড়া জমা হয়ে পড়ে আছে, কোথায় কোথায় ভেক্টর কন্ট্রোলের সম্ভাবনা আছে, মশার জমা হওয়ার সম্ভাবনা আছে। বাড়ি বাড়ি যাওয়ার পারমিশন আমরা দিয়েছি, যেখানে বাড়িতে ঢুকতে দেবে না সেখানে বাড়ির লোকের কাছ থেকে বলা হবে বাড়ির ভেতরের দায়িত্ব আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং আমাদের ভেক্টর কন্ট্রোলের যে র্যাপিড অ্যাকশনগুলো টিম আছে তাদের 32টা গাড়ি আমরা ফিরিয়ে দিয়েছি। সেই গাড়ি নিয়ে ইনস্টিটিউশনগুলো যেমন হসপিটাল, স্কুল, কলেজ, অফিস বিল্ডিং এগুলো রেগুলার সার্ভেলেন্স আমাদের শুরু হয়েছে। এবং ইন্টার সেক্টরের কোঅর্ডিনেশন অর্থাৎ আমাদের পিএমইউ ডিপার্টমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যারা খাল বিল এবং পন্ডসগুলো পরিষ্কার রাখার দায়িত্ব যাদের, তাদের সাথে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল যারা এই কাজগুলো এক্সিকিউট করেন এবং পার্কস অ্যান্ড গার্ডেন এবং বিল্ডিং ডিপার্টমেন্ট তাদেরকে নিয়ে প্রত্যেকটি বড়তে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন মিটিং যাতে প্রতি সপ্তাহ হেলথ ডিপার্টমেন্টকে নিয়ে যাতে যেখানে যেখানে ডেঙ্গুর ব্রিডিং হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো যাতে করার আর্টিকেলের মধ্যে নিয়ে এবং ছোট ছোট ফাইল তৈরি করে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করে। সরকারি অফিসগুলোতে বেসরকারি জায়গায় 50% স্টাফ নিয়ে কাজ করা হচ্ছে। ফলে ট্রেন এখনো চালু হয়নি। কলকাতায় যারা কাজ করে তাদের একটা বড় অংশ, আরও একটা সংখ্যক অংশ যারা ট্রেন লাইনে যাতায়াত করে। তো ট্রেন চালু না হওয়ার ফলে এখনো কর্মীর সংখ্যা বিভিন্ন জায়গায় অপ্রতুল। ফলে সরকারি পরিষেবা যেভাবে 100% দেওয়া, সেই 100% দেওয়ার জায়গায় এখনো আমরা আসতে পারি। ফলে পরিষেবার যে মাত্রা যেটা 100% পৌঁছানো উচিত সেটাই কিছু কিছু অসুবিধা আছে, সেগুলো যাতে দ্রুত সেগুলো সমাধান করা যায় তার জন্য সরকার এবং পৌরসভাগুলি যথেষ্ট সচেষ্ট।